আচ্ছা সবাই জয়েন করো, একটু দেরি হয়ে গেছে, ক্লাসগুলো একটু কনভার্ট করতে একটু দেরি হয়ে গেল, তোমরা সবাই দ্রুত জয়েন করো। তো আজকে কেমিস্ট্রির আমরা হাজারি স্যারের কিছু কোশ্চেন সলভ করাবো, অনেক ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, ব্যাখ্যা সহ বলবো, তোমাদের এই ব্যাখ্যাগুলো দরকার আছে। তোমরা সবাই একটু দ্রুত জয়েন করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করে দাও। তোমরা অনেক আশায় বসেছিল তাই না? তোমরা সবাই একদম আশায় বসেছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের ক্লাস শুরু করে দিব। আমরা এখন আমাদের ক্লাসটা শুরু করে দিব। সবাই দ্রুত জয়েন করো, সবাই ফ্রেন্ডদেরকে একবার মেনশন দিয়ে আসো, সবাই ফ্রেন্ডদেরকে একবার মেনশন দিয়ে আসো। ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের সরোজ কান্তি সিংহ হাজারি স্যারের বইয়ের কিছু প্রশ্ন আমরা সলভ করবো আজকে। আমরা পেছন থেকে কোশ্চেন গুলো সলভ করতেছি। দেখো, আন্তর্জাতিকভাবে আমাদের রাসায়নবিদ দ্বারা স্বীকৃত রসায়নের মূলনীতি কয়টা? তোমরা সবাই জানো, দ্রুত কমেন্ট করো। রসায়নের মূলনীতি কয়টা? সবাই একটু দ্রুত কমেন্ট করো। তো রসায়নের মূলনীতি কয়টা? সবাই একটু দ্রুত কমেন্ট করো। রসায়নের মূলনীতি হচ্ছে 12টা। রসায়নের মূলনীতি কয়টা? সাউন্ড ঠিক আছে? আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ? সাউন্ড ঠিক আছে কিনা? আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাই দাও। রসায়নের মূলনীতি কয়টা? সবাই দ্রুত কমেন্ট করতে থাকো। রসায়নের মূলনীতি 12টা। রসায়নের মূলনীতি কয়টা? রসায়নের মূলনীতি 12টা। আমাদের 12টি রসায়নের মূলনীতির মধ্যে নিচের কোনটা সঠিক নয়? আমরা বজ্র পদার্থ রোধকরণ রসায়নের মূলনীতির মধ্যে দেখতে পাইছি সর্বোত্তম অ্যাটম ইকোনমি বলতে আমরা যতটুকু পরিমাণ বিক্রিয়ক ইউজ করতেছি উৎপাদের পরিমাণটা যাতে বেশি হয় সেটাই হচ্ছে অ্যাটম ইকোনমি। আমাদের অ্যাটম ইকোনমি মানে কি? যতটুকু পরিমাণ বিক্রিয়ক ইউজ করেছি উৎপাদের পরিমাণটা যাতে বেশি হয় সেটাই হচ্ছে অ্যাটম ইকোনমি। তাহলে আমাদের অ্যাটম ইকোনমিও আছে, দুর্ঘটনা প্রতিরোধও আছে। কিন্তু শ্রমিকদের স্বাস্থ্য সেবা নিয়ে আমাদের 12টা মূলনীতির মধ্যে শ্রমিকদের স্বাস্থ্য নীতি ছিল না। তাহলে নিচের কোনটা সঠিক নয় বলো তো? 12টা মূলনীতির মধ্যে নিচের কোনটা সঠিক নয়? আমাকে দ্রুত জানাতে হবে 12টা মূলনীতির মধ্যে নিচের কোনটা সঠিক নয়। 12টা মূলনীতির মধ্যে নিচের কোনটা সঠিক নয়? শ্রমিকদের স্বাস্থ্য সেবা এটা সঠিক নয়। ঠিক আছে, আচ্ছা বিক্রিয়া হারের একক কি? যেখানেই হার সেখানেই টাইম। কি বলতো? যেখানে হার সেখানেই টাইম। বিক্রিয়া হারের একক আমরা মোল পার সেকেন্ড পার দিব, টাইমটা নিচে চলে যায়। বিক্রিয়া হারের এককে টাইমটা যদি নিচে চলে যায় তাহলে এখানে সেকেন্ডটা কি হয়ে যাবে? উপরে উঠে মাইনাস হয়ে যাবে। তাহলে মোল পার সেকেন্ড পার এটা অনেক ইম্পর্টেন্ট। বিক্রিয়ার হারের একক মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমার হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিক্রিয়ার হারের একক নিচের কোনটা বলো তো? বিক্রিয়ার হারের একক নিচের কোনটা? দ্রুত একটু আমাকে জানাই দাও। সবাই ফ্রেন্ডদেরকে একবার মেনশন দিয়ে আসো, ক্লাসটা শেয়ার করো। বিক্রিয়ার হারের একক মোল পার সেকেন্ড পার, মোল পার লিটার পার সেকেন্ড পার। বিক্রিয়ার হারের একক মোল পার লিটার পার সেকেন্ড পার, মোল পার লিটার পার সেকেন্ড পার। বিক্রিয়ার হারের একক কোনটা? দ্রুত জানাও, সবাই কমেন্ট করো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। বিক্রিয়ার হারের একক কোনটা? বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড পার। মোল পার লিটার পার সেকেন্ড পার হচ্ছে বিক্রিয়ার হারের একক। মোল পার লিটার পার সেকেন্ড পার মুখস্থ করে ফেলা একদম। বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য কোনটা সঠিক? বিক্রিয়ার বেগ হ্রাস। আচ্ছা আমরা একটু সাপোজ বুঝি, এদিকে যদি আমরা বিক্রিয়ক নিয়ে কাজ করি, এদিকে আমাদের যদি উৎপাদ উৎপন্ন হয় তাহলে বিক্রিয়কগুলা কিসে কনভার্ট হবে? বিক্রিয়কগুলা উৎপাদে পরিণত হবে। বিক্রিয়কগুলা কিসে কনভার্ট হবে বলো তো? বিক্রিয়কগুলা উৎপাদে পরিণত হবে। তাহলে আমি নিলাম বিক্রিয়কগুলাকে উৎপাদে পরিণত করতে হবে। বিক্রিয়কগুলো উৎপাদে কখন পরিণত হয়? বিক্রিয়কগুলো উৎপাদে তখন পরিণত হয় যখন তারা সক্রিয়ণ শক্তি লাভ করে। এমন একটা সক্রিয়ণ শক্তি হচ্ছে এমন একটা শক্তি, ন্যূনতম একটা শক্তি যে শক্তি অর্জন না করলে কেউ উৎপাদে পরিণত হতে পারবে না। সাপোজ আমি যদি তোমাদের বোঝাই, আমরা হচ্ছে স্টুডেন্টদের পাস মার্ক হচ্ছে 40। যদি কেউ 40 পায় তাহলে সে মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস করেছে এবং সে একটা প্রাইভেট মেডিকেল হলেও পড়তে পারবে। 40 মার্কের নিচে পাইলে তো আর প্রাইভেট মেডিকেলে পড়তে পারবে না। এখন আমাদের পাস মার্ক 40 বলে স্টুডেন্ট সংখ্যা কম পাস করতেছে। পাস মার্ক যদি আমি 60 বানাই দিতাম তাহলে কি আরো বেশি পাস করতো না আরো কম পাস করতো? ধরো পাস মার্ক মানে সক্রিয় শক্তি। আমি সবসময় বলি পাস মার্ক মানে কি বলতো? পাস মার্ক ইজ ইকুয়াল
ইকুয়াল টু সক্রিয়ণ শক্তি। পাস মার্ক যতটুকু, পাস মার্কের সংখ্যা যদি বেড়ে যায়, পাস মার্কের পরিমাণ যদি বেড়ে যায়, উৎপাদের পরিমাণ বাড়বে না কমবে? পাস মার্কের পরিমাণ যদি বেড়ে যায়, আমাদের বিক্রিয়কদের পাস করতে হইলে, দ্যাট মিনস উৎপাদে পরিণত হইতে হইলে অবশ্যই তার সক্রিয়ণ শক্তি লাভ করা লাগবে। সক্রিয়ণ শক্তির পরিমাণ যদি কম হয় তাহলে সবাই উৎপাদে পরিণত হয়ে যাবে, কিন্তু সক্রিয়ণ শক্তির পরিমাণ যদি বেশি হয় তাহলে উৎপাদে পরিণত হইতে কষ্ট হবে। সক্রিয়ণ শক্তির পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু উৎপাদে পরিণত হইতে তোমার হচ্ছে টাইম বেশি লাগবে, উৎপাদে পরিণত হবে না। তাহলে বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য, বিক্রিয়ার কমাই দেওয়ার জন্য, যে না আমরা পাস বেশি করাবো না, আমরা 60 যদি দিয়ে দিই পাস মার্ক 60, তাহলে বেশি সংখ্যক উৎপাদ তৈরি হবে? পাস বেশি করবে না কম করবে? তাহলে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি যদি বৃদ্ধি করা হয় তাহলে বিক্রিয়ার বেগ কি হয় বলো তো? বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করা হলে বিক্রিয়ার বেগ কি হয়? বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করা হলে বিক্রিয়ার বেগ হ্রাস পেয়ে যায়। বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি বৃদ্ধি করা হলে বিক্রিয়ার বেগ হ্রাস পেয়ে যায়। আর যদি আমি বিক্রিয়ার বেগ বাড়াইতে চাই, তার মানে বিক্রিয়া দ্রুত করতে চাই, বিক্রিয়া যদি দ্রুত করতে চাই তাহলে সক্রিয়ণ শক্তির মান কমাইতে হবে। বিক্রিয়া যদি দ্রুত করতে চাই, বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য সক্রিয় শক্তির মান বাড়াইতে হবে। আর বিক্রিয়ার বেগ যদি বৃদ্ধি করতে চাই, বিক্রিয়ার বেগ যে বেশি পরিমাণ উৎপাদ তৈরি করবে, প্রভাবক দিয়ে আমরা কি করি? বিক্রিয়ার বেগ বাড়াই। বিক্রিয়ার বেগ বাড়াই মানে সক্রিয় শক্তির মান কমাই। বিক্রিয়ার বেগ বাড়াই মানে কার মান কমাই বলো তো? বিক্রিয়ার বেগ বাড়াই মানে সক্রিয় শক্তির মান কমাই। বুঝতে পারছো কথাটা? আশা করি তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই জিনিসটা একটু বোঝার ছিল। আর তারপরে কোশ্চেনে চলে যাই, যদি না বুঝে আমি একদম ইজিভাবে বোঝাই। আমরা প্রভাবক দিয়ে সক্রিয় শক্তির মান কমাই দেই। এমন ব্যাপারটা হচ্ছে, ধরো পরীক্ষায় পাস মার্ক হচ্ছে 40, যদি 40 কেউ পায় তাহলে সে পাস করবে, 40 না পাইলে পাস করবে না। তার মানে বিক্রিয়করা উৎপাদে পরিণত হলে পাস করতে হবে 40 মার্ক নিয়ে। এখন 40 মার্ক যদি আমি আরো বাড়াই দিই, দ্যাট মিনস সক্রিয় শক্তির মানটাই, পাস মার্কা সক্রিয় শক্তির মানটা যদি আমি আরো বাড়াই দিই তাহলে কিন্তু উৎপাদে পরিণত হইতে কম পরিমাণ উৎপাদে পরিণত হবে, সবাই পাস করতে পারবে না। এখন আমি যদি বিক্রিয়ার বেগ বাড়াইতে চাই তাহলে পাস মার্ক কমাইতে হবে। আমি চাচ্ছি বেশি পরিমাণ মানুষ পাস করুক, তাহলে আমি পাস মার্ক কমাই দিব, দ্যাট মিনস সক্রিয় শক্তির মান কমাই দিব। তাহলে বিক্রিয়ার হার বাড়াইতে হইলে, বিক্রিয়ার বেগ বাড়াইতে হইলে সক্রিয় শক্তির মান কমাইতে হয়, তাহলে উৎপাদের পরিমাণ বেড়ে যায়। আর এটা কে করে? প্রভাবক করে। প্রভাবক সক্রিয় শক্তির মান কমায়া বিক্রিয়ার বেগ বৃদ্ধি করে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে জানাও। তারপরে চলে যাব তাপমাত্রার সাথে বিক্রিয়ার সম্পর্ক কিরকম। তাপমাত্রার সাথে বিক্রিয়ার হার, তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার বাড়ে না কমে? তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার বাড়ে না কমে? উৎপাদের পরিমাণ বাড়ে না কমে? তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার বাড়ে, তাহলে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার বাড়ে, তাহলে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সবাই ক্লাসটা শেয়ার দাও, ফ্রেন্ডদেরকে একবার মেনশন করো। তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার বাড়ে, তাহলে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? তাপমাত্রার হার বাড়াইলে বিক্রিয়ার উৎপাদের পরিমাণ বাড়ে, তাহলে সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? সমানুপাতিক, তাই না? বিক্রিয়ার হারের সাথে সম্পর্ক কি রকম? বিক্রিয়ার হারের সাথে সম্পর্ক হচ্ছে তাপমাত্রা সমানুপাতিক। ওকে, এবার কোন বিক্রিয়ার হার সবচেয়ে বেশি? যে বিক্রিয়ার প্রভাবক আছে সেই বিক্রিয়ার হার বেশি, কারণ প্রভাবক সক্রিয় শক্তির মান হ্রাস করে উৎপাদের পরিমাণ বাড়ায়। উৎপাদের পরিমাণ বাড়ায় মানে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। তাহলে যে বিক্রিয়ার প্রভাবক আছে সেই বিক্রিয়ার হার বেশি। কোন বিক্রিয়ার হার বেশি? চক্ষু বুঝে বলে দাও। যে বিক্রিয়ার প্রভাবক আছে সেই বিক্রিয়ার হার বেশি, উৎপাদের পরিমাণ বেশি। আর যে বিক্রিয়ার প্রভাবক আছে সেই বিক্রিয়াকে শূন্য ক্রমের বিক্রিয়া বলা হয়। প্রভাবক থাকলে সেই বিক্রিয়াকে কি বলা হয় বলো তো? কোন ক্রমের বিক্রিয়া বলা হয়? প্রভাবক থাকলে সেই বিক্রিয়াটাকে শূন্য ক্রমের বিক্রিয়া বলা হয়। তাহলে যে বিক্রিয়ার প্রভাবক আছে সেই বিক্রিয়ার হার বেশি। সবাই দ্রুত বলো, কোন বিক্রিয়ার হার বেশি? যে বিক্রিয়ার প্রভাবক আছে সেই বিক্রিয়ার হার বেশি। যে বিক্রিয়ার প্রভাবক আছে সেই বিক্রিয়ার হার বেশি। কেমনে হার বেশি? সক্রিয় শক্তির মান কমাই দেয়। সক্রিয় শক্তির মান, দ্যাট মিনস পাস মার্ক কমাই দেয়। পাস মার্ক কমাই দিলে বেশি সংখ্যক স্টুডেন্ট পাস করে, বেশি সংখ্যক বিক্রিয়ক উৎপাদে পরিণত হয়। বুঝছো কথা? তাহলে যে বিক্রিয়ার প্রভাবক আছে সেই বিক্রিয়ার হার বেশি। যে বিক্রিয়ার প্রভাবক আছে সেই বিক্রিয়ার হার বেশি। ঠিক আছে, ওকে। রাসায়নিক বিক্রিয়া কখন ডেল এস ইজ ইকুয়াল টু ডেলই হয়? কখন ডেল এস ইজ ইকুয়াল টু ডেলই হয়? এইদিকে ওইদিক দুই দিকই সমান থাকে। কখন? আয়তন স্থির থাকলে। আয়তন স্থির থাকলে রাসায়নিক বিক্রিয়া ডেল এস ইজ ইকুয়াল টু ডেলই হয়। আয়তন যদি স্থির থাকে তাহলে ডেল এস ইজ ইকুয়াল টু ডেলই হয়। আয়তন স্থির থাকলে, আয়তন স্থির থাকলে ডেল এস ইজ ইকুয়াল টু ডেলই হয়। কোনটি সাম্য অবস্থার বৈশিষ্ট্য নয়? সাম্যের স্থায়িত্ব, সাম্য স্থায়িত্ব হয়। উভয় দিক থেকে সুগমতা, এটাও স্থায়িত্ব। বিক্রিয়ার হার, বিক্রিয়ার হারও তোমার হচ্ছে বিক্রিয়ার হার সাম্য অবস্থা
বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে হচ্ছে বিক্রিয়ার সম্পূর্ণতা। বিক্রিয়ার সম্পূর্ণতা তো কখনোই সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়, বুঝছো? তাহলে আমাদের সাম্যের বৈশিষ্ট্য নয় কোনটা? বিক্রিয়ার সাম্যের স্থায়িত্ব, ঠিক আছে। বিক্রিয়ার সম্পূর্ণতা হবে না আনসার, বুঝছো? বিক্রিয়ার সম্পূর্ণতা অ্যান্সারটা কি হবে বলো তো সবাই? বিক্রিয়ার সম্পূর্ণতা, কারণ বিক্রিয়া অসম্পূর্ণ থাকে। বিক্রিয়া কি থাকে বলো তো? অসম্পূর্ণ থাকে। ওকে, তাহলে অ্যান্সারটা আমরা কি দেখতে পাচ্ছি? বিক্রিয়ার সম্পূর্ণতা কখনোই আমাদের সাম্যাবস্থার ক্যারেক্টারগুলো কি কি আছে? সাম্যাবস্থার ক্যারেক্টার হচ্ছে বিক্রিয়ার স্থায়িত্ব, তারপরে উভয় দিক থেকে সুগম্যতা, প্রভাবকের ভূমিকাহীনতা, তারপরে বিক্রিয়ার অসম্পূর্ণতা, চারটা ছিল না? এখানে আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণতা আছে, তাহলে এটা ভুল আছে। সবাই ক্লাসটা শেয়ার করো, ফ্রেন্ডদেরকে আবার মেনশন দাও। এটা মিথ্যা কথা আছে, তাই না? তাহলে এটা অ্যান্সারটা ডি হবে। ওকে, আমরা তারপরে কোশ্চেনে চলে যাব। নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? তাপহারী বিক্রিয়াতে উৎপাদের অভ্যন্তরীণ শক্তির মান কমে যায়। আমাদের কালকের ক্লাস কিন্তু 10টায় হবে। আজকে আমাদের জেনারেল নলেজ জিকে ইংরেজি ব্যাচের ক্লাসটা রাত 10টায় ছিল, পেড ব্যাচের ক্লাস। ওই ক্লাসটা শেষ করে আবার আমি এখানে আসছি, বুঝছো? এই জন্য আমাকে একটু মরা মরা লাগতেছে না? তোমরা দেখে বুঝতেছো মরা মরা লাগতেছে কিনা? আমার মনে হয় কখন মাথা ঘুরায় পড়ে যায় কিনা এরকম লাগতেছে। আজকে টানা 4টা ক্লাস, সন্ধ্যা থেকে এই পর্যন্ত টানা 4টা ক্লাস নিয়েছি। জুমে নিয়েছি 2টা, প্রি মেডিকেল আর 23-এর। প্রি মেডিকেলে বায়োলজি ক্লাস ছিল, 23-এর বায়োলজি ক্লাস ছিল, তারপর জেনারেল নলেজের ক্লাস করাইছি, তারপর এখন তোমাদের এখানে আসছি। একবার আসতে চাইছিলাম না, আবার ভাবলাম তোমাদের টাইম দিয়ে দিছি, তোমাদের কাছে না আসলেও তো হয় না, ব্যাপারটা কিরকম না? এই জন্য ঠিক আছে। যাই হোক, আমাদের কালকে থেকে 10টায় হবে। কালকের ক্লাসটা 10টায় হবে। কালকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করাবো। কালকের ক্লাসটা আরো বেশি গুরুত্বপূর্ণ, আজকেও গুরুত্বপূর্ণ। নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? তাপহারী বিক্রিয়াতে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কমে যায়। উৎপাদের অভ্যন্তরীণ শক্তি কমে যায় বলে তাপ উৎপন্ন না হয় ঠান্ডা হয়ে যায় বিক্রিয়া, বুঝছো? তাপ হারায় ফেলে। তাপহারী বিক্রিয়া দেখলেই বোঝা যায় এটাই তাপহারী বিক্রিয়া। কার্বন অক্সিজেন মিলে কার্বন ডাইঅক্সাইড গরম, তাপ উৎপাদী। পানি অক্সিজেন, পানি, এটাও তাপ উৎপাদী। তারপরে এখানে কার্বন ডাইঅক্সাইড, তাপ উৎপাদী। কার্বন ডাইঅক্সাইড থাকলেই তাপ উৎপাদী। কিন্তু তাপহারী বিক্রিয়াতে কি হয় না? তাপহারী বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয় না। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? খ হবে। তাপহারী বিক্রিয়াতে কি হয় না বলো তো? তাপ উৎপন্ন হয় না। অ্যান্সারটা কি হবে? খ হবে। তাপহারী বিক্রিয়াতে কি হয় না? আমাদের তাপ উৎপন্ন হয় না, তাহলে অ্যান্সারটা খ হবে। ঠিক আছে, ওকে। আমরা কোনটি ঋণাত্মক প্রভাবক? ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার হার কমায় দেয়। ঋণাত্মক প্রভাবক এমন একটা ঘটক যে বিক্রিয়া বিয়ে ভাঙ্গা দিছে, বুঝছো? ঋণাত্মক প্রভাবক এমন একটা তোমার হচ্ছে ঘটক যে বিয়ের সময় কমায় দিছে। আমাদের প্রভাবক কি করে? নর্মালি প্রভাবক বিক্রিয়ার হার বাড়ায়, ঠিক আছে? কিন্তু ঋণাত্মক প্রভাবক বিক্রিয়ার হার কমায়, বলে বিয়ে শাদী করা লাগবে না, হুদায় বিয়ে শাদী করে লাভ নাই, আসলে জীবনের অবস্থা খারাপ হয়ে যায়, উল্টাপাল্টা ডিমোটিভেট করতেছে। ঘটক না বিয়ে করতে বলবে খালি যে বিয়ে করো বিয়ে করো, ঘটক এসে বলতেছে বিয়ে করো না বিয়ে করো না, এরকম অবস্থা। তাহলে ঋণাত্মক প্রভাবক গ্লিসারিন, বুঝছো? ঋণাত্মক প্রভাবক কে বলো তো? ঋণাত্মক প্রভাবক গ্লিসারিন। ঋণাত্মক প্রভাবক কে? গ্লিসারিন। আচ্ছা, হারিসাও আসছে ক্লাসে না? হারিসা, তুমি ওদের একটু মোটিভেশন দাও কিভাবে ওরা পড়াশোনা করে ভালো করবে। ওরা পড়াশোনা করে না, বুঝছো? আমাদের ঋণাত্মক প্রভাবক হচ্ছে গ্লিসারিন। ঋণাত্মক প্রভাবক কোনটা? ঋণাত্মক প্রভাবক গ্লিসারিন, ঋণাত্মক প্রভাবক। ওকে, তারপরে কোশ্চেন, কোনটি প্রভাবক বিষ? আল্লাহ, এই কেমন ঘটক বিয়ে ভাঙ্গে দিছে? প্রভাবক বিষ বিক্রিয়া বন্ধ করে দেয়। প্রভাবক বিষ কি করে জানো? বিক্রিয়া বন্ধ করে দেয়। আমাদের যে প্রভাবকের এক্সাম্পল গুলো আছে না বইতে, কোনটা ধনাত্মক প্রভাবক, কোনটা অটো প্রভাবক, কোনটা হচ্ছে প্রভাবক বিষ, কোনটা আবিষ্ট প্রভাবক, তোমাদের বইতে একটা পেজই আছে, দেখো এই পেজটা ঠাড়া মুখস্থ করে ফেলাবে অ্যান্সার গুলা। অ্যান্সার মানে অপশন গুলা, উদাহরণ গুলা, এটা অনেক ইম্পর্টেন্ট। কোনটা প্রভাবক বিষ বলো তো আমাকে একটু? কোনটা প্রভাবক বিষ? কোনটা প্রভাবক বিষ? কোনটা প্রভাবক বিষ? প্রভাবক বিষ হচ্ছে আর্সেনিক অক্সাইড। কোনটা প্রভাবক বিষ? কোনটা বলো তো? আর্সেনিক অক্সাইড। কোনটা প্রভাবক বিষ? আর্সেনিক অক্সাইড হচ্ছে প্রভাবক বিষ। প্রভাবক বিষ কোনটা? আর্সেনিক অক্সাইড প্রভাবক বিষ, বুঝছো? প্রভাবক বিষ বিক্রিয়া বন্ধ করে দেয়, এমন অবস্থা, থামায় দেয়, বন্ধ করে দেয়, বুঝছো? কে ডাব্লিউ মূলত কি? কে হচ্ছে ধ্রুবক, তাই না? নর্মালি কে তো ধ্রুবক, সাম্যাঙ্ক, সাম্য ধ্রুবক এগুলো বুঝি, কিন্তু ডাব্লিউ দিলে এটা দিয়ে মূলত পানির আয়নিক গুণফল বুঝায়। পানির আয়নিক গুণফল বুঝো তোমরা? পানির আয়নিক গুণফল, পানিকে ভাঙলে আমরা কি পাই বলো তো? পানিকে ভাঙলে আমরা কি পাই? হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন পাই, তাই না? পানিকে ভাঙলে হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন পাই। এটারে যদি কে লিখি, কে ইজ ইকুয়াল টু উৎপাদগুলোরে থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে দিয়ে দিলাম, আর হচ্ছে বিক্রিয়কটারে কি করব? বিক্রিয়কটারে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে নিচে দিয়ে দিলাম, তাই না? H2O, তাই না? ওকে, ঠিক আছে। এখন যদি আমি কোনাকুনি দেই, কোনাকুনি দিলে কে ডাব্লিউ, কে ওয়াটার হয়ে যায়, কে H2O হয়ে যায়। কে H2 ইজ ইকুয়াল টু হাইড্রোজেন আয়ন প্লাস হাইড্রোক্সাইড আয়ন, তাই না? হাইড্রোক্সাইড আয়ন মাইনাস এই কে H2 কে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা যায়। তাহলে কে ডাব্লিউ ইজ ইকুয়াল টু পানির আয়নিক গুণফল। কে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? সবাই দ্রুত বলো আমাকে, সবাই দ্রুত বলো। ক্লাসটা শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও। সবাই ক্লাসটা শেয়ার করে আসো, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। পানির আয়নিক গুণফল হবে কে ডাব্লিউ। কে ডাব্লিউ মানে কি বলো তো? পানির আয়নিক গুণফল হবে, পানির আয়নিক গুণফল হবে কে ডাব্লিউ। নর্মালি
খালি সাম্য ধ্রুবক, সাম্যাঙ্ক বলতে কেপি কেসি কে বোঝায়, কেপি কেসি ওটা আলাদা, কিন্তু আমাদের এখানে কে ডাব্লিউ বলতে কি বোঝাচ্ছে? পানির আয়নিক গুণফল বোঝাচ্ছে। এখানে কি বোঝাচ্ছে বলো তো? পানির আয়নিক গুণফল বোঝাচ্ছে। এটাকে কি বোঝাচ্ছে? কে ডাব্লিউ দিয়ে পানির আয়নিক গুণফল। ওকে, ঠিক আছে। আমরা পরের কোশ্চেন, স্পর্শ পদ্ধতিতে কোনটা উৎপাদন করা হয়? স্পর্শ পদ্ধতি মানে টাচ করে পদ্ধতি না, এটা একটা পদ্ধতির নাম। স্পর্শ পদ্ধতি, স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করা হয়, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া, অসল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয় অসওয়াল্ড পদ্ধতিতে, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া, আর স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড। স্পর্শ পদ্ধতিতে দেখো, স্পর্শ লিখতে স লাগে, সালফিউরিক অ্যাসিড লিখতেও স লাগে। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের সময় প্রভাবক হিসেবে কাজ করে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, অনেক ইম্পর্টেন্ট। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের সময় কে তোমার হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড উৎপাদনের সময় কে কাজ করে? ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, মনে রেখো এটা। আচ্ছা, এই জায়গায় দেখি আমরা, এই জায়গায় আমাদের মোল সংখ্যা 1 মোল, এই জায়গায় হচ্ছে 1 মোল, টোটাল 3 মোল। আমাদের বিক্রিয়কে 3 মোল, উৎপাদে 2 মোল। বিক্রিয়কে 3 মোল, উৎপাদে 2 মোল, তার মানে আমাদের এখানে তাপ কমাইতে হবে। তাপ কমাইতে হবে। যদি বিক্রিয়কের পরিমাণ বেশি আর উৎপাদের পরিমাণ কম, তাহলে আস্তে আস্তে তাপ দিতে হবে। আস্তে আস্তে তাপ দিলে উৎপাদের পরিমাণটা বাড়বে। কিন্তু আমাদের এখানে তো মোল সংখ্যা কম, তাহলে চাপ বাড়াইতে হবে। তাহলে উচ্চ চাপ আর নিম্ন তাপমাত্রা খুঁজো। উচ্চ চাপ আর নিম্ন তাপমাত্রা, आंसर কি হবে? খ হবে। এখানে আমরা উচ্চ চাপ দিব কিন্তু নিম্ন তাপমাত্রা দিব। এখানে আমরা উচ্চ চাপ দিব কিন্তু নিম্ন তাপমাত্রা দিব। বলো তো কি দিব? এখানে আমরা উচ্চ চাপ দিব, নিম্ন তাপমাত্রা দিব। आंसरটা কি হবে? দ্রুত জানাই দাও। উচ্চ চাপ, নিম্ন তাপমাত্রা। এখানে आंसर কি হবে? সবাই দ্রুত জানাই দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ক্লাসটা শেয়ার দাও। সবাই দ্রুত জানাই দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দাও, ক্লাসটা শেয়ার দাও। এটাতে আমাদের উচ্চ চাপ আর নিম্ন তাপমাত্রা হবে। কেন উচ্চ চাপ? কারণ মোলের পরিমাণ উৎপাদে কম। উৎপাদে মোলের পরিমাণ কম হলে আমরা চাপ দিয়ে বের করি। ওই যে অনেক সময় তোমার পেস্টে কি হয়, পেস্ট শেষ হয়ে যায় না, পেস্ট শেষ হয়ে গেলে তখন আমরা কি করি? ইচ্ছা মতো চাপ দেই না, চাপ দিয়ে এদিকে পেস্টটা আনি না, তারপরে বের করি না, ওরকম করে পেঁচায় আর কি চাপ দেওয়া। তাহলে উচ্চ চাপ করে আমরা উৎপাদের পরিমাণটা বাড়াবো। উচ্চ চাপ দিব কিন্তু আবার রিঅ্যাকশন এদিকে তোমার পরিমাণ বেশি আছে এদিকে, তাই আস্তে আস্তে বিক্রিয়াটা ঘটাইতে হবে। নিম্ন তাপ দিয়ে আমরা বিক্রিয়াটা কন্টিনিউ করব, ঠিক আছে? তাহলে নিম্ন তাপ, উচ্চ চাপ, নিম্ন তাপমাত্রা, উচ্চ চাপ, নিম্ন তাপমাত্রা। আশা করি বুঝতে পারছো তোমরা। এবার আসি আমরা এদিকে কি আছে, এদিকে হচ্ছে আমাদের A2 আর 3B2, 2B3। ওকে, বিক্রিয়ার কেপি আর কেসি এর সম্পর্ক কি? আচ্ছা, কেপি কেসি এর সম্পর্ক আছে একটা, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তোমরা জানো কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এই ডেল এন হচ্ছে উৎপাদের মোট মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা 2 বিয়োগ বিক্রিয়কের মোট মোল সংখ্যা 1 2 3 4, তাই না? তাহলে আমাদের ডেল এন এর মান কত আসলো? -2। ডেল এন ইজ ইকুয়াল টু কি বলো তো? ডেল এন ইজ ইকুয়াল টু উৎপাদের মোট মোল সংখ্যা 2 আর বিক্রিয়কের মোট মোল সংখ্যা বিয়োগ করে দিব। বিয়োগ করার পরে আমাদের কি আসছে? -2। তাহলে ডেল এন এর জায়গায় আমরা কি বসাই দিব? -2 বসাই দিব। দেখো তো কোনটা? কেপি ইজ ইকুয়াল টু কেসি, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার -2। দেখো তো হইছে কিনা? কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার -2, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার -2, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার -2। অ্যান্সারটা কি হবে আমাদের? অ্যান্সারটা বি হবে। অ্যান্সারটা কি হবে সবাই জানাই দাও তো। অ্যান্সারটা বি হবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো তো তোমরা ব্যাপারটা কিভাবে হচ্ছে? বুঝে বুঝে সলভ করা লাগবে। হাজারি স্যার এবার প্রশ্নগুলো থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় হুবহু কোশ্চেন তুলে দিচ্ছে, কিন্তু আমরা মুখস্থ করে গেলে হবে না, বুঝে বুঝে তারপরে মুখস্থ করা লাগবে। আগে বুঝবো পরে মুখস্থ। আর যদি আগেই তোমরা মুখস্থ করতে যাও তাহলে পরীক্ষার হলে যে কিচ্ছু পারবা না, একদম সোজা কথা। কেমিস্ট্রি এরকম জিনিস, মুখস্থ করো পরে, আগে বুঝো। দেখো এই জায়গায় আমাদের বিক্রিয়কের মোট মোল সংখ্যা 2 আর উৎপাদের মোট মোল সংখ্যা কত? উৎপাদের মোট মোল সংখ্যা হচ্ছে 3। তাহলে কেপি কেসি সম্পর্ক উৎপাদ বিয়োগ বিক্রিয়ক, তাহলে 3 বিয়োগ 2 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা সূত্র অনুসারে ডেল এস আর টু দি পাওয়ার এখানে 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তাহলে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। ডেল এন এর মান কত আসছে? 1 আসছে। 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। তাহলে অ্যান্সারটা কি হবে? কেপি ইজ ইকুয়াল টু কেসি ব্র্যাকেটে আর টি, কেপি ইজ ইকুয়াল টু কেসি ব্র্যাকেটে আর টি। দেখো তো বুঝছো কিনা তোমরা ব্যাপারটা? কেমনে বাইর করতেছি বুঝছো কিনা আমাকে একটু জানাও। কেমনে বাইর করলাম বুঝছো কিনা আমাকে একটু জানাইতে হবে। কেমনে বাইর করলাম এটা বুঝছো কিনা আমাকে একটু জানাই দাও তো। এটা অ্যান্সারটা কত হবে? গ হবে। কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার, আর ডেল এন এর মান কত আসছে? বিয়োগ করে 1 আসছে। 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। 1 আসছে, 1 দেওয়া যে কথা, না দেওয়া একই কথা। বুঝছো?
আচ্ছা, তারপরে কোশ্চেন নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া এই জায়গায় কেপি কেসি সম্পর্ক কি? এই জায়গায় আবার ওইদিকে হচ্ছে 2 বিয়োগ 4 তাহলে -2 তাই না? তাহলে ডেল এন এর মান -2। দেখো কেপি ইজ ইকুয়াল টু কেসি RT টু দি পাওয়ার -2। দেখো তো বুঝতেছো কিনা আমি কি তোমাদের বুঝাইতে পারছি? আমাদের উৎপাদের মোট মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোট মোল সংখ্যা, ডেল এন ইজ ইকুয়াল টু উৎপাদের মোট মোল সংখ্যা বিয়োগ বিক্রিয়কের মোট মোল সংখ্যা, তারপরে মাথার উপরে বসাই দিব -2 হলে -2 +1 হলে +1 যা আছে তা বসাই দিব, তাইলে সম্পর্ক হয়ে গেছে। তোমরা আবার কেসি ইজ ইকুয়াল টু কেপি পড়ো না কিন্তু, কেপি ইজ ইকুয়াল টু কেসি RT টু দি পাওয়ার ডেল এন, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে সূত্রটা মনে রেখো, কেপি ইজ ইকুয়াল টু কেসি RT টু দি পাওয়ার ডেল এন। ডেল এন এর মানটা বের করে নিব আমরা। ওকে, এরপরে কোশ্চেনে চলে যাব আমরা। এরপরে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। আমাদের এখানে দেখি ক্যালসিয়াম কার্বনেট একটা কঠিন পদার্থ, ক্যালসিয়াম কার্বনেট একটা কঠিন পদার্থ, ক্যালসিয়াম অক্সাইড একটা কঠিন পদার্থ। নরমালি কঠিন পদার্থের ঘনমাত্রা তোমার হচ্ছে 1 ধরা হয়। কঠিন পদার্থের ঘনমাত্রা কত ধরা হয়? 1 ধরা হয়। আমরা নরমালি কেপি কেসি বের করতে গেলে কি করি? ধরলাম কেসি বের করতে গেলে উৎপাদটারে উপরে দিব, বিক্রিয়কটারে নিচে দিব, উৎপাদটারে উপরে দিব, বিক্রিয়কটারে নিচে দিব। এটার ক্ষেত্রে দেখো কেসি উৎপাদের উপরে দিছে, বিক্রিয়ককে নিচে দিছে, কিন্তু উৎপাদের মানও এগুলা যেহেতু কঠিন পদার্থ তাহলে 1 1 হয়ে যাবে। যদি 1 1 হয়ে যায় তাহলে কেসি ইজ ইকুয়াল টু থাকে কি? বলো, তাহলে কেসি ইজ ইকুয়াল টু অনলি থাকে কি? দ্রুত জানাই দাও। তাহলে কেসি ইজ ইকুয়াল টু অনলি কি থাকে? তাহলে কেসি ইজ ইকুয়াল টু অনলি কি থাকে? কেসি ইজ কার্বন ডাই অক্সাইড থাকে। কেন আমরা ক্যালসিয়াম অক্সাইড আর এটাকে নিলাম না? কারণ ক্যালসিয়াম অক্সাইডও কঠিন পদার্থ, ক্যালসিয়াম কার্বনেটও কঠিন পদার্থ। কঠিন পদার্থের ঘনমাত্রার মান কত ধরছি? 1 ধরে নিছি। 1 ধরা লাগে কঠিন পদার্থের ঘনমাত্রার মান, বুঝছো? তাহলে আমাদের কেসি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? কেসি ইজ ইকুয়াল টু অনলি কার্বন ডাই অক্সাইড। দেখো তো বুঝাইতে পারছি কিনা আমি তোমাদের? ব্যাপারটা বুঝাইতে পারছি কেন অনলি কার্বন ডাই অক্সাইড? অনেকে এটা নিয়ে কোশ্চেন করছিল, আশা করি অ্যান্সার পেয়ে গেছো। তারপরে এবার আমরা কোবাল্ট কার্বাইড, আচ্ছা কার্বন ডাই অক্সাইড CO, এটা আচ্ছা যাই হোক CO2, ঠিক আছে? এটা কার্বন মনোক্সাইড প্লাস ক্লোরিন উৎপন্ন হয়েছে। এটার ক্ষেত্রে কেপির একক কোনটা? আচ্ছা কেপি কেসি কোনো একক আছে? কোশ্চেনটা দিছেই তোমাকে কনফিউশনে ফেলার জন্য। কেপি কেসি বা সাম্য ধ্রুবকের কোনো একক থাকে না। কেপি কেসি বা সাম্য ধ্রুবকের কি থাকে না বলো তো? একক থাকে না। তাহলে এটা কি হবে অ্যান্সার? এককবিহীন। কেপি কেসি বা সাম্য ধ্রুবকের কোনো একক থাকে না। কেপি কেসি বা সাম্য ধ্রুবকের কি থাকে না? কেপি কেসি বা সাম্য ধ্রুবকের কোনো একক থাকে না। কেপি কেসি বা সাম্য ধ্রুবকের কোনো একক থাকে না। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটা এককবিহীন হবে। এটা কি হবে বলো তো সবাই আমাকে একটু? এটা এককবিহীন হবে। এই ক্লাসগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যখন সলভ করতে যাবা তখন অনেক কিছু বুঝবা না, তাই এই ক্লাসগুলো করে কোশ্চেন সলভ করো, দেখবো অনেক কিছু বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা এককবিহীন, কেপি কেসি এককবিহীন, ঠিক আছে? তাহলে ক হবে। এবার আসো নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া। নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া এটাতে আমাদের হচ্ছে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক K1 হলে এই সমীকরণটা আমাদের একটু বের করা লাগবে, ঠিক আছে? এইটা একটু আমাদের ম্যাথ বের করা লাগবে। এই জিনিসটা আমাদের একটু বের করতে হবে, বুঝছো? আচ্ছা, আমি এই জিনিসটার ম্যাথটা তোমাদের আমি একবার বের করে দেখাই দিতেছি। এই ম্যাথটা তোমরা কিভাবে করবা। প্রথমত আমাদের কি আছে? অ্যামোনিয়া আছে, তাই না? অ্যামোনিয়া। তাহলে আমরা একটু রিঅ্যাকশনটা করি। এই জায়গাতে আমাদের রিঅ্যাকশনটা পাইছি, রিঅ্যাকশনটা তো করলাম। এই রিঅ্যাকশন থেকে যদি আমরা কি বলছি, এটা বিক্রিয়ার সাম্য ধ্রুবক যদি K1 ধরা হয়, ধরলাম K1 ধরলে উপরে আমাদের কত হবে? উপরে আমাদের থার্ড ব্র্যাকেট দিয়ে NH3 উপরে স্কয়ার চলে যাবে, আর নিচে কি চলে আসবে? নিচে হচ্ছে নাইট্রোজেন চলে আসবে, নাইট্রোজেন ইনটু হাইড্রোজেন 3 চলে যাবে, তাই না? হাইড্রোজেন 3 থার্ড ব্র্যাকেট দিয়ে। এইটুকু হলে এটাকে যদি আমি সমীকরণ 1 ধরি, এটাকে সমীকরণ 1 ধরি। এবার পরবর্তী রিঅ্যাকশনে কি বলছে? এটা হচ্ছে পরবর্তী রিঅ্যাকশন। এই যে পরবর্তী রিঅ্যাকশন, এই পরবর্তী রিঅ্যাকশনটার ক্ষেত্রে আমাদের K2 ধরি। পরবর্তী রিঅ্যাকশনটার ক্ষেত্রে উপরে কি হবে? উপরে শুধুমাত্র NH3 হবে, উপরে শুধুমাত্র NH3। আর নিচে কত আমাদের? নিচে আমাদের হচ্ছে নাইট্রোজেন N2 আছে, উপরে কত যাবে? হাফ যাবে, উপরে হাফ যাবে। ইনটু আমাদের এখানে কত আছে? হাইড্রোজেন। হাইড্রোজেনের উপরে কত যাবে? হাইড্রোজেনের উপরে আমার কত যাবে? এই জায়গাতে রিঅ্যাকশন একটু ঠিক করে নিতে হবে। এই জায়গায় রিঅ্যাকশনটা ঠিক করো তো। এই জায়গায় 3 দাও, এই জায়গায় 2 দাও। এই জায়গায় 3 দিতে হবে, নাহলে সমতা মিলে না। 3 দিয়ে করতে হবে, 1 না 3, ঠিক আছে? তাহলে আমাদের এখানে হাইড্রোজেনের উপরে কত যাবে? হাইড্রোজেনের উপরে 3/2 যাবে, হাইড্রোজেনের উপরে 3/2 যাবে। এখন আমি যদি 1 নম্বর সমীকরণ থেকে দেখতে যাই, এই যে আমার 1 নম্বর সমীকরণ, এই 1 নম্বর সমীকরণ থেকে আমাদের 1 নম্বর সমীকরণে K1 = এই মানগুলো তো আমরা বসাইতে পারছি। এখন যদি এই K1 এর জায়গায় আমরা 2 নম্বর সমীকরণ হিসেবে K1 টু দি পাওয়ার হাফ বসাই দেই, যদি আমরা K1 টু দি পাওয়ার হাফ করি, ওখানে বলেই দিছে যে আমাদের বিক্রিয়াটাতে K2 এর সম্পর্ক বের করতে, তাহলে K1 টু দি
পাওয়ার যদি হাফ করি তাহলে আমাদের কি হবে দেখো তো, K1 টু দি পাওয়ার হাফ করলে এই জায়গায় অ্যামোনিয়া NH3 যে ছিল না, হাফ করলে কাটাকাটি চলে যায়, হাফ করলে কাটাকাটি চলে গেলে আমাদের কত হবে বলো তো, আমাদের হচ্ছে উপরে 1 হয়ে যাবে, উপরে 1 হয়ে যাবে। এটা একটা রিঅ্যাকশন আছে, সলিউশনটা করা লাগতেছে, খাতা জায়গা নেই এই জায়গায়, তাই আমি এমন করে করতেছি। 1 হয়ে গেলে নিচে আমাদের যা ছিল, নিচে আমাদের কত ছিল, এই হাফওয়ালাগুলা ছিল, বুঝছো? উভয় পক্ষকে আমরা হাফ দ্বারা গুণ করলে পরবর্তীতে আমরা একটা মান বের করতে পারবো। পরবর্তী মানটা হচ্ছে K1 হাফ ইজ ইকুয়াল টু K2, বুঝছো? K1 হাফ আর K2 মান সমান চলে আসবে। তারপরে আমরা এটাকে কি করব, রুট K1 করে দিব, রুট K1 ইজ ইকুয়াল টু K2 করে দিব, তাহলে আমাদের K2 ইজ ইকুয়াল টু রুট K1 হয়। তুমি অনেক বড় সলিউশন, এটা তুমি আন্দাজে ব্যাখ্যাটা মোটামুটি দেখলা তো কিভাবে ব্যাখ্যা করা যায়। আর একটা ছবি আমি পাঠিয়ে দিব, নিবেদিতার একটা লেখা ছবি আছে, ওই ছবিটা আমি পাঠিয়ে দিব না। এটার অ্যান্সারটা হচ্ছে K2 ইজ ইকুয়াল টু রুট K1 হবে। এটার অ্যান্সারটা কি হবে, K2 ইজ ইকুয়াল টু রুট K1 হবে। রায়হান তুমি নিবেদিতার ছবিগুলো কমেন্টে দিয়ে দাও তো, ওরা যাতে বুঝে নিতে পারে। আমাদের এটার অ্যান্সারটা, সলিউশনটা এখন ছবিটা তোমার কমেন্টে দেওয়া যাবে না ছবিটা? আচ্ছা ঠিক আছে, পোস্ট আমরা দিয়ে দিব, এই ম্যাথটার একটা পোস্ট আমরা একটু পরে দিয়ে দেবো। এখানে একটা পোস্ট করে দাও, ঠিক আছে? ছবি দিলে পোস্ট করে দাও। এখানে হিসেবে যে লাগতেছে আমি একবার বুঝাই দেই। প্রথমে K1 এর মান বের করবা, K1 এর মান প্রথম রিঅ্যাকশনের ক্ষেত্রে বের করবা, তারপরে তুমি হচ্ছে দ্বিতীয় রিঅ্যাকশনের ক্ষেত্রে K1 এর মান বের করবা, বুঝছো? K এর মান বের করবা দ্বিতীয় রিঅ্যাকশন, তারপর প্রথম রিঅ্যাকশনের সাথে দ্বিতীয় রিঅ্যাকশন তুলনা করলে আমাদের মানটা বের হয়ে যাবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তারপরে চলে যাই আমরা। আচ্ছা এরপরে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কোনটি ব্যবহার করা হয়? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কোনটা ব্যবহার করা হয় বলো তো? অ্যামোনিয়া উৎপাদনে, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কোনটা ব্যবহার করা হয়? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কোনটা ব্যবহার করা হয়? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কোনটা ব্যবহার করা হয়? আমাদের হচ্ছে আয়রন ব্যবহার করা হয়। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে আয়রন ব্যবহার করা হয়, ঠিক আছে? হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কি ব্যবহার করা হয়? আয়রন ব্যবহার করা হয়। এবার আসো, অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অক্সালিক অ্যাসিড দ্রবণের রিডক্স বিক্রিয়া কোনটা অটো প্রভাবক হিসেবে কাজ করে? অটো প্রভাবক, অটো প্রভাবক বা স্বপ্রভাবক। স্বপ্রভাবকের এক্সাম্পলে ম্যাঙ্গানিজ 2+ দেখা যায়, বুঝছো? ম্যাঙ্গানিজ 2+ স্বপ্রভাবক হিসেবে কাজ করে, এটাকে মুখস্থ, ওই এক্সাম্পলগুলো থেকে পড়া লাগবে। ম্যাঙ্গানিজ 2+ হচ্ছে স্বপ্রভাবক। ম্যাঙ্গানিজ 2+টা কি বলো তো? ম্যাঙ্গানিজ 2+টা হচ্ছে স্বপ্রভাবক হিসেবে কাজ করে। সবাই ক্লাসটা এবার শেয়ার করো, ফ্রেন্ডদেরকে এবার মেনশন দাও। আমরা 12টা পর্যন্ত ক্লাস করবো, দ্যাট মিনস 15 মিনিট ক্লাস করবো, 48 মিনিট ক্লাস নিব আজকে, ঠিক আছে? আমরা আজকে মাত্র 12টা পর্যন্ত ক্লাস করবো। সবাই তোমাকে জানাই দাও আমাদের কোনটা স্বপ্রভাবক। স্বপ্রভাবক হচ্ছে ম্যাঙ্গানিজ 2+। স্বপ্রভাবক হিসেবে কাজ করে কে? স্বপ্রভাবক হিসেবে কাজ করে ম্যাঙ্গানিজ 2+, ঠিক আছে? এরপর নিচের কোনটি অধিক তীব্র বা শক্তিশালী অ্যাসিড? আমরা যদি জারণ মান বের করি, সবগুলার জারণ মান যদি বের করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এই যে পারকুলিক অ্যাসিডের জারণ মান 7। তোমরা জারণ মান বের করতে পারো তো? না পারলে চলো বের করে দেখাই দিচ্ছি। হাইড্রোজেনের জন্য আমরা হচ্ছে +1 জানি, তাই না? হাইড্রোজেনের +1, প্লাস ক্লোরিনের জন্য কি জানি? ক্লোরিন তো বের করবো, ক্লোরিন এখানে সেন্টার মৌল, ঠিক আছে? নর্মালি একযোজি মৌলরা সেন্টার হয় না, কিন্তু এই ক্ষেত্রে ক্লোরিন সেন্টার মৌল। প্লাস আমরা এদিকে দিচ্ছি হচ্ছে -2 × 4, -2 × 4 0, তাহলে আমাদের দিকে কি আসে? এদিকে হচ্ছে 0, তাহলে এই জায়গায় 1 + x - 8 = 0, তাহলে x = 7 আসে না? x = 7 আসে, তাহলে এটার মান 7 আসলো। তুমি নাইট্রোজেনের মান বের করো, 5 × 6 1 বিয়োগ করলে এখানে 5 আসে। তারপরে আমাদের তোমার হচ্ছে এই জায়গায় তোমার কত? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 8 আর 3 বিয়োগ করো, 8 আর 3 বিয়োগ করলে হচ্ছে 5 আসে। তারপর হচ্ছে এই জায়গায় 4, 4 দুগুণে 8, 8 আর 2 বিয়োগ করলে 6 আসে। কিন্তু আমাদের পারকুলিক অ্যাসিডের ক্ষেত্রে কত আসলো? পারকুলিক অ্যাসিডের ক্ষেত্রে কত আসলো? পারকুলিক অ্যাসিডের ক্ষেত্রে 7 আসছে। পারকুলিক অ্যাসিডের ক্ষেত্রে 7 আসছে, ঠিক আছে? তাহলে আমাদের এটা তীব্র অ্যাসিড। জারণ মান যার বেশি সে তীব্রতাও বেশি, যার জারণ মান বেশি তার তীব্রতাও বেশি। নিচের কোনটা দুর্বলতম অ্যাসিড? এখানে আকার দেখবো আমরা, ম্যাঙ্গানিজ, পারকুলিক অ্যাসিড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন। এর মধ্যে সবচেয়ে কম আকার কার? সবচেয়ে ছোট আকার হচ্ছে নাইট্রোজেনের আকার। তাছাড়া আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটার জারণ মান 5, ওগুলো 6 করে, বুঝছো? এটার 6, এটার 7, এটারও মনে হয় 6, 4 দুগুণে 8, 7, এটার 7, এটার 7, জারণ মান 7, এটারও 7, আর তারপরে এটার হচ্ছে 6, এটার 6, তাহলে এটার কত? এটার 5, তাহলে জারণ মান কম। জারণ মান যার কম সে দুর্বল, জারণ মান যার কম সে কি বলতো? জারণ মান যার কম সে দুর্বল। তাহলে অ্যান্সারটা কি হবে? তাহলে অ্যান্সারটা হচ্ছে ঘ হবে।
নিচের কোনটা অম্লক্ষারক যুগল অম্লক্ষারক যুগল বলতে আমরা ধরলাম একটা অ্যাসিড সাপোজ ধরি হাইড্রোজেন ক্লোরাইড একটা অ্যাসিড হাইড্রোজেন ক্লোরাইড কি দান করলো হাইড্রোজেন আয়ন দান করলো এবং ক্লোরিন মাইনাস হয়ে গেল ক্লোরিন মাইনাস দেখো হাইড্রোজেন আয়ন দান করার পরে ক্লোরিন যে মাইনাস হয়ে গেল ওই ক্লোরিনটা কিন্তু এই মাইনাস ক্লোরিনটা কিন্তু আবার হাইড্রোজেন আয়ন নিতে পারে মাইনাস ক্লোরিনটা আবার হাইড্রোজেন আয়ন নিয়ে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডে কনভার্ট হতে পারে না এখন যারা প্রোটন দান করে তারা অ্যাসিড যারা প্রোটন গ্রহণ করে তারা কি যারা প্রোটন গ্রহণ করে তারা কিন্তু ক্ষার তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন মাইনাসটা একটা ক্ষারক এই ক্ষারকটা কই থেকে উৎপন্ন হয়েছে একটা অ্যাসিড থেকে উৎপন্ন হয়েছে তাহলে অ্যাসিড থেকে যে ক্ষারক উৎপন্ন হয় সেই ক্ষারককে অনুবন্ধী ক্ষারক বলা হয় অ্যাসিড থেকে যে ক্ষারক উৎপন্ন হয় সেই ক্ষারককে কি বলা হয় অ্যাসিড থেকে যে ক্ষারক উৎপন্ন হয় সেই ক্ষারককে অনুবন্ধী ক্ষারক বলা হয় আর ক্ষারক থেকে যে অ্যাসিড উৎপন্ন হয় সেই অ্যাসিডকে অনুবন্ধী অ্যাসিড বলা হয় অনুবন্ধী মানে যুগল জোড়া দেখো আরেকবার বলতেছি আমাদের হাইড্রোক্লোরাইড অ্যাসিড একটা অ্যাসিড ও হাইড্রোজেন আয়ন দান করলো অ্যাসিড হিসেবে কাজ করলো হাইড্রোজেন আয়ন দান করে তাহলে ক্লোরিনটা মাইনাস হয়ে গেল মাইনাস ক্লোরিনটা কিন্তু চাইলে আবার হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারে তাহলে যারা হাইড্রোজেন আয়ন গ্রহণ করে তারা তো ক্ষারক তাহলে অ্যাসিড থেকেই তো ক্লোরিন মাইনাস উৎপত্তি হয়েছে হাইড্রোক্লোরাইড অ্যাসিড থেকেই তো হয়েছে তাহলে হাইড্রোক্লোরাইড অ্যাসিড আর ক্লোরিন মাইনাস হচ্ছে অনুবন্ধী ক্ষারক যুগল হিসেবে কাজ করতেছে এখন একটা জিনিস খেয়াল করো ধরো অনেক রিচ সবসময় মানুষকে দান করে অনেক তীব্র অ্যাসিড মানে সবসময় তাড়াতাড়ি দান করে দান করতে করতে ও হাইড্রোজেন আয়ন খুব দান করে তাড়াতাড়ি কিন্তু নেওয়ার সময় দেরিতে নাই তাই না বলে না যে ধনী মানুষটা যদি গরিব হয়ে যায় 10 বছর পর্যন্ত তার ধনী ক্যারেক্টার থেকে যায় বুঝছো আর গরিবরা যদি ধনীও হয়ে যায় আর 10 বছর পর্যন্ত গরিবের ক্যারেক্টার থেকে যায় এটা একটা মানুষের ফিক্সিটি আশা লাগে বুঝছো মন মানসিকতার উপরে ডিপেন্ড করে কিন্তু ও তো রিচ এক সময় মানুষকে দান করছে তাই না এখন ওর নেওয়ার দরকার হইতেছে এখন যদি ওর নেওয়ার দরকার হয় তাহলে ও কি নিবে নাকি কি বলতেছে আজকে কি হয়েছে আটকে যাইতেছে আচ্ছা একজন বলছে আপু আমার নামটা একবার বলেন আপু সাফায়াত আচ্ছা সাফায়াত বলে দিছি তোমার নাম ওকে এবার যেটা বলতেছিলাম আমাদের ধনীরা দান করে যত দ্রুত নেওয়ার সময় তত দ্রুত নেয় না তাহলে এই যে ক্লোরিন মাইনাস এটা কি তীব্র ক্ষারক হবে না দুর্বল ক্ষারক হবে তীব্র অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরাইড অ্যাসিড তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কি তীব্র হয় না দুর্বল হয় বলো তীব্র অ্যাসিডের হাইড্রোক্লোরাইড অ্যাসিড আর তীব্র অ্যাসিডের তোমার হচ্ছে তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কি তীব্র হয় না দুর্বল হয় আচ্ছা আমি কিন্তু এই ধনী বা গরিব এটা কিন্তু মনের দিক থেকে বোঝাইছি মন মানসিকতার দিক থেকে বুঝছো মন মানসিকতা সবসময় আমাদের রিচ মন মানসিকতা থাকা লাগবে রিচ মন মানসিকতা বলতে উন্নত মন মানসিকতা থাকা লাগবে উন্নত মন মানসিকতার যারা তারা দান করতে চায় বুঝছো কারোর কাছ থেকে নেওয়ার চাইতে দানের দিকে বেশি আগ্রহ তাদের কিন্তু যদি নিতে হয় তখন তারা কম নেয় আর যাদের পোর মন মানসিকতা বলতে যারা কাউকে কিছু দিতে চায় না কাউকে কিছু দিতে না চাইলে যখন নেওয়ার সুযোগ আসবে তারা খুব দ্রুত নেওয়ার জন্য আগে আগে যায় ব্যাপারটা যদি আমি বলি ইথানোয়িক অ্যাসিড কাউকে কিছু দিতে চায় না কিপটা বুঝছো CH3COOH ইথানোয়িক অ্যাসিড একটা কিপটা ও কাউকে কিছু দিতে চায় না জোর করে ওর কাছ থেকে আমি একটা হাইড্রোজেন আয়ন নিছি ওরা আমি ইথানোয়েট আয়ন বানাইছি CH3COO ইথানোয়েট আয়নটা চাইলে আবার পুনরায় হাইড্রোজেন আয়ন নিতে পারে এখন আমি বলছি যে ইথানোয়েট আয়ন ওইখানে দেখো হাইড্রোজেন আয়ন দিতেছে ও বলতেছে তাড়াতাড়ি করে আমার নিয়ে আবার আগের জায়গায় যাইতে হবে তাহলে দেখো দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক তীব্র হয় আর তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক দুর্বল হয় বুঝতে পারছো কথাটা তীব্র অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক কি হয় দুর্বল হয় আর দুর্বল অ্যাসিডের অনুবন্ধী ক্ষারকটা কি হয় আর তীব্র হয় বুঝছো কিনা আমাকে একটু জানাই দিতে হবে বুঝছো কিনা ব্যাপারটা আমাকে একটু জানাই দিতে হবে ঠিক আছে এটাই হচ্ছে কথা এখন এই জায়গাতে আমরা অনুবন্ধী ক্ষারক যুগল বের করব আচ্ছা এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি হাইড্রোনিয়াম আয়ন তো একটা কি দান করতে পারে হাইড্রোনিয়াম আয়ন একটা হাইড্রোজেন দান করতে পারে হাইড্রোজেন আয়ন দান করতে পারে হাইড্রোজেন আয়ন দান করে সে পানিতে রূপান্তরিত হলো এই পানি আবার হাইড্রোজেন আয়ন গ্রহণ করে আবার হাইড্রোনিয়াম আয়ন হইতে পারে তাহলে হাইড্রোনিয়াম আয়নের পানি এখানে কি হিসেবে কাজ করতেছে হাইড্রোনিয়াম আয়নের পানি হিসেবে এখানে কি কাজ করতেছে হাইড্রোনিয়াম আয়নের পানি এখানে তোমার অম্লক্ষারক যুগল হিসেবে কাজ করতেছে সবাই ক্লাসটা শেয়ার করো ফ্রেন্ডদেরকে একবার মেনশন দাও সবাই বলতেছে হাবিজাবি লাগে আরো একবার আচ্ছা হাবিজাবি লাগতেছে হাবিজাবি লাগলে আরেকবার তোমরা অনুবন্ধী ক্ষারক যুগল ব্যাপারটা বোঝো নাই মানে আমার থেকে ধরো আমি একটা অ্যাসিড আমি হাইড্রোজেন আয়ন দান করতেছি আমি হাইড্রোজেন আয়ন দান করার পরে হাইড্রোজেন আয়ন প্লাস ক্লোরিন মাইনাস হইলো হাইড্রোজেন আয়ন ক্লোরিন মাইনাস এই ক্লোরিন মাইনাসটা আবার নিতে পারবে না ক্লোরিন মাইনাসটা তো আবার নিতে পারবে তাহলে ক্লোরিন মাইনাসটা এখন ক্ষারকের মতো কাজ করতেছে প্রোটন দান করলে অ্যাসিড প্রোটন গ্রহণ করলে ক্ষারক বুঝছো আচ্ছা এই দুইটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক যুগল এখন আসো এইটার ক্ষারকত্ব কত ফসফরাস অ্যাসিডের ক্ষারকত্ব কত
ক্ষারকত্ব হচ্ছে সে কয়টা ক্ষারককে প্রশমিত করতে পারে। আমরা অ্যাসিড প্লাস ক্ষারক ইজ ইকুয়াল টু কি প্রশমন বিক্রিয়া দেখছি না, অ্যাসিড প্লাস ক্ষারক ইজ ইকুয়াল টু প্রশমন বিক্রিয়া, তো তাই না? তাহলে অ্যাসিড প্লাস ক্ষারকের প্রশমন বিক্রিয়াতে এই অ্যাসিডটা কয়টা ক্ষারককে প্রশমিত করতে পারে সেটাই তার ক্ষারকত্ব। এই অ্যাসিডটা কয়টা ক্ষারককে প্রশমিত করতে পারে? আমাদের যেমন ফসফেটের অক্সাইডের ক্ষেত্রে আমাদের অক্সিজেনের যে কয়টা থাকবে, অক্সিজেনের যে কয়টা তার থেকে এক কম হবে, অক্সিজেন যে কয়টা তার মধ্যে -1 করে দিব। তাহলে আমাদের এখানে কত ক্ষারকত্ব বলো তো? আমাদের ফসফরাস অক্সাইডের আলা যে অ্যাসিডগুলো আছে, ফসফরাসের ক্ষেত্রে অক্সাইড যে অ্যাসিডগুলো আছে তাদের ক্ষেত্রে অক্সিজেনের সংখ্যা যত তার থেকে এক কম হবে তার ক্ষারকত্ব। তাহলে এখানে ক্ষারকত্ব কত দেখো তো? ক্ষারকত্ব 1। তবে আমাদের হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এরকম যারা ক্ষার ধাতু আছে তাদের অম্লত্ব আবার তাদের যোজনী আকারে আসে, বুঝছো? গ্রুপ 1 এর ক্ষেত্রে, গ্রুপ 2 এর ক্ষেত্রে তাদের যোজনী মতো হয়, কিন্তু এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। আমাদের অক্সিজেন সংখ্যা যত তার চাইতে 1 মাইনাস করে যা থাকে সেটাই তার ক্ষারকত্ব। আশা করি বুঝতে পারছো। ওকে, ঠিক আছে, এরপরে কোশ্চেনে চলে যাব আমরা। অ্যালুমিনিয়াম অক্সাইডের অম্লত্ব কত? অ্যালুমিনিয়াম অক্সাইড তোমার কতগুলা তোমার হচ্ছে ক্ষারককে প্রশমিত করতে পারে, বুঝছো? অ্যালুমিনিয়াম অক্সাইডের কত চাইছে, অম্লত্ব চাইছে, সরি, কতগুলো অ্যাসিডকে প্রশমিত করতে পারে। নরমালি অ্যালুমিনিয়াম AlCl3 যদি দেখি, AlCl3 দেখলে Al3+, তাই না? Al3+ হইলে অ্যালুমিনিয়ামের 3 হইতো, Al3+ হইলে অ্যালুমিনিয়ামের 3 হইতো। এখানে Al এর দেখো একটু খেয়াল করে, এখানে Al2, আচ্ছা এটা তো 2 না 1, এখানে অ্যালুমিনিয়াম কয়টা? 2টা আছে। তাহলে একটা অ্যালুমিনিয়ামের জন্য যদি 3 হয় তাহলে 2টা অ্যালুমিনিয়ামের জন্য কত? একটা অ্যালুমিনিয়ামের জন্য যদি 3 হয় তার ক্ষারকত্ব, তাহলে 2টা অ্যালুমিনিয়ামের জন্য কত? অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3 না? ওর যোজনী যত তত, ধাতুদের ক্ষেত্রে যোজনী দিয়ে বের করা যায়, কিন্তু একটা অ্যালুমিনিয়ামের জন্য তো 3, তাহলে 2টা অ্যালুমিনিয়ামের জন্য কত? একটা অ্যালুমিনিয়ামের জন্য যদি 3 হয়, যে 3 3 দুগুণে 6, তাহলে অ্যান্সার কত হবে বলো তো? একটা অ্যালুমিনিয়ামের জন্য 3, তাহলে 2টা অ্যালুমিনিয়ামের জন্য কত? একটা অ্যালুমিনিয়ামের জন্য যদি 3 হয় তাহলে 2টা অ্যালুমিনিয়ামের জন্য 6। বুঝছো তোমরা ব্যাপারগুলা? এগুলা কিন্তু একটু ধৈর্য ধরে, কেমিস্ট্রি ধৈর্য ধরে পড়া লাগে, কেমিস্ট্রিতে হাই হুতাশ করা যাবে না। অ্যামোনিয়া যৌগের অনুবন্ধী অম্ল কোনটা? অ্যামোনিয়া তো একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে, অ্যামোনিয়া ইলেকট্রন দান করে, যদি সে অনুবন্ধী অম্ল, অ্যামোনিয়া তোমার হচ্ছে কি হইলো, অ্যামোনিয়া দান করে কিন্তু সে যদি গ্রহণ করে তাহলে অ্যামোনিয়াম হয়ে যায়, NH4+ হয়ে যায়, ঠিক আছে? NH4+ আবার কি করতে পারে? একটা হাইড্রোজেন দান করতে পারে। তাহলে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়ন হচ্ছে অনুবন্ধী অম্ল ক্ষারক জোড়, অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়ন হচ্ছে অম্ল ক্ষারক জোড়, অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়ন হচ্ছে অম্ল ক্ষারক জোড়, অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়ন হচ্ছে অম্ল ক্ষারক জোড়, ঠিক আছে? অম্ল ক্ষারক জোড় কোনটা? অ্যামোনিয়া আর অ্যামোনিয়াম আয়ন। আর তোমরা যারা আমাদের প্রি মেডিকেল ব্যাচে, আমি বেসিক ক্লাসগুলো হচ্ছে প্রি মেডিকেল ব্যাচে দিচ্ছি আর MCQ ক্লাসগুলো আমাদের মডের জন্য ফ্রি নিচ্ছি। তোমরা যারা আমাদের কেমিস্ট্রি ব্যাচ বা বায়োলজি ব্যাচে জয়েন করতে চাও তারা মে মাসের মধ্যে জয়েন করবা, কারণ মে মাসে স্পিডে যাচ্ছি, মে মাসের পরে জয়েন করে আর লাভ নাই, ঠিক আছে? আর জেনারেলস ইংলিশ ব্যাচে জয়েন করতে পারো, আমাদের আজকে জেনারেলসের দ্বিতীয় ক্লাস হয়েছে। তোমরা যারা আমাদের পেইড ব্যাচগুলোতে জয়েন করতে চাও তারা দ্রুত জয়েন করে ফেলো। আমাদের জেনারেলসে প্রায় 750 স্টুডেন্ট জয়েন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ 750 মতো স্টুডেন্ট জয়েন হয়ে গেছে জেনারেলস ইংলিশ কোর্সে। আর আমাদের 500+ করে, প্রায় 600 করে স্টুডেন্ট, প্রায় 600 করে স্টুডেন্ট আমাদের বায়োলজি ব্যাচ আর কেমিস্ট্রি ব্যাচে আছে। আর 23 ব্যাচের জন্য আমাদের প্রি মেডিকেল ব্যাচ আছে। তো এই ব্যাচগুলোতে তোমরা যারা জয়েন করতে চাও, 23 ব্যাচের জন্য প্লাটিনাম একাডেমিক ব্যাচ আছে, মান্থলি ব্যাচ। যারা জয়েন হতে চাও তারা দ্রুত জয়েন হয়ে যাও, পরে জয়েন হলে দেখা যায় অনেক কিছু পড়া হয়ে যায়, আর তাই যারা জয়েন হওয়ার দ্রুত হবা। অ্যামোনিয়া, ঠিক আছে, অনুবন্ধী ক্ষারক জোড় রয়েছে ক। এবার আমাদের HO4 এর অনুবন্ধী অ্যাসিড কোনটা? এটার ক্ষেত্রে অনুবন্ধী অ্যাসিড কোনটা? ঠিক আছে, অনুবন্ধী অ্যাসিড দ্যাট মিন্স আমাদের হাইড্রোজেন আয়ন দান করতে পারে এরকম কিছু। তাহলে হাইড্রোজেন আয়ন, তাহলে একটা হাইড্রোজেন আয়ন বেশি থাকবে। এটার তো অ্যাসিড বললে হাইড্রোজেন আয়ন বেশি থাকবে। একটু আগে আমরা অ্যামোনিয়ার ক্ষেত্রে কি দেখছিলাম? NH3, একটা হাইড্রোজেন আয়ন NH4 হয়ে গেছে, একটা হাইড্রোজেন আয়ন বেশি থাকলে সেটা অ্যাসিড। তাহলে এখানে দেখো তো হাইড্রোজেন আয়ন বেশি কার? হাইড্রোজেন আয়ন বেশি কার? এখানে তো 3 হবে না, হাইড্রোজেন আয়ন বেশি যার সেটাই অনুবন্ধী অ্যাসিড, 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 হাইড্রোজেন আয়ন বেশি যার সেটাই কি বলো তো? হাইড্রোজেন আয়ন বেশি যার সেটাই অনুবন্ধী অ্যাসিড। ওকে, আমি কিন্তু অনেক আস্তে আস্তে ধীরে আস্তে তোমাদের ব্যাখ্যাগুলো করে বোঝাচ্ছি। দেখো এটার ক্ষেত্রে অনুবন্ধী ক্ষারক কোনটা? সেখানে হাইড্রোজেন আয়ন কম থাকবে। অনুবন্ধী ক্ষারক কোনটা? হাইড্রোজেন আয়ন কম। এখানে 4 আছে, এখানে 3 আছে, এটা তো হবেই না, তাহলে হাইড্রোজেন আয়ন কম থাকবে। ক্ষারক বললে হাইড্রোজেন আয়ন কম থাকবে,
তার মানে সে হাইড্রোজেন নিতে পারবে। যেমন দেখো HCl, এখান থেকে আমরা হাইড্রোজেন প্লাস Cl মাইনাস দেখছিলাম, এখানে হাইড্রোজেন আয়ন নাই, তাই না? এটা ক্ষারক, ক্ষারক বলে হাইড্রোজেন আয়ন কম থাকবে আর অ্যাসিড বলে হাইড্রোজেন আয়ন বেশি থাকবে। তাহলে এখানে হাইড্রোজেন, এখানে ক্ষারক চাইছে, ক্ষারক চাইলে হাইড্রোজেন আয়ন কম কোনটায়? সোজা একদম বুঝতে, এগুলো ইজি আছে। ক্ষারক বলে হাইড্রোজেন আয়ন কম থাকবে, ক্ষারক বললে হাইড্রোজেন আয়ন কম থাকবে, অ্যাসিড বললে হাইড্রোজেন আয়ন বেশি থাকবে, বুঝছো? ক্ষারক বললে হাইড্রোজেন আয়ন কম থাকবে, অ্যাসিড বললে হাইড্রোজেন আয়ন বেশি থাকবে। ওকে, ব্যাপারগুলো বুঝতে পারছো? টেকনিক খাটাতে হবে কিন্তু। নিচের কোনটা উভয়ধর্মী পদার্থ? উভয়ধর্মী বলতে এখানে আমাদের উভয়ধর্মী কোনটা? কার্বনেট আয়ন উভয়ধর্মী হতে পারে, বুঝছো? এই দিকে খেয়াল করে দেখো, ও হাইড্রোজেন আয়ন দানও করতে পারে আবার হাইড্রোজেন আয়ন গ্রহণও করতে পারে। হাইড্রোজেন আয়ন গ্রহণ করলে কি হবে? H2CO3 হয়ে যাবে, কার্বনিক অ্যাসিড হয়ে যাবে। আবার এখন চাইলে সে একটা হাইড্রোজেন আয়ন দানও করতে পারে। তাহলে আমাদের উভয়ধর্মী হিসেবে এখানে কে কাজ করতেছে? আমাদের ওই যৌগটা কাজ করতেছে, বুঝছো? চাইলে সে একটা হাইড্রোজেন আয়ন দানও, কার্বনেট বাইকার্বনেট যৌগ, এটা হাইড্রোজেন আয়ন সে দানও করতে পারে, আবার চাইলে একটা নিয়ে কার্বনিক অ্যাসিডে রূপান্তর হতে পারে। তাহলে উভয়ধর্মী পদার্থ অ্যামফিটেরিক যৌগ হিসেবে কাজ করতেছে। উভয়ধর্মী পদার্থ বা অ্যামফিটেরিক যৌগ কোনটা উভয়ধর্মী? এই জায়গায় আবার পানি উভয়ধর্মী হিসেবে কাজ করতেছে। পানি উভয়ধর্মী হিসেবে কাজ করে। পানি ইলেকট্রন নিয়ে হাইড্রোনিয়াম, পানি প্রোটন নিয়ে হাইড্রোনিয়াম আয়নে রূপান্তর হয়, আবার হচ্ছে পানি তোমার হাইড্রোক্সাইড আয়নও দান করতে পারে, OH দান করতে পারে, আবার হাইড্রোজেন আয়নও দান করতে পারে। তার মানে পানি উভয়ধর্মী হিসেবে কাজ করতেছে। এখানে পানি কি হিসেবে কাজ করতেছে বলো তো? পানি উভয়ধর্মী হিসেবে কাজ করতেছে। পানি এখানে কি হিসেবে কাজ করতেছে? পানি উভয়ধর্মী হিসেবে কাজ করতেছে। কোনটি? অ্যাম্পিপ্রোটিক প্রজাতি, অ্যাম্পিপ্রোটিক, অ্যাম্ফিথেরিক, অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া যেমন উভচর, অ্যাম্ফি কথা আসলে আমরা মনে রাখবো যে অ্যাম্ফি মানে উভ, বোথ। অ্যাম্ফি মানে কি? যেখানে অ্যাম্ফি সেটাই কি বলতো? যেখানে অ্যাম্ফি সেখানেই বোথ, বোথ মানে উভয়, ঠিক আছে? তাহলে অ্যাম্পিপ্রোটিক প্রজাতি এখানে কোনটা? অ্যাম্পিপ্রোটিক প্রজাতি। এখানে অ্যাম্পিপ্রোটিক প্রজাতি হিসেবে কোনটা কাজ করবে? দেখো সালফেট আয়নটা কিন্তু হাইড্রোজেন আয়ন দানও করতে পারতেছে আবার নিতেও পারতেছে। তাহলে হাইড্রোজেন আয়ন দানও করতেছে আবার নিতেছেও। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? ঘ হবে। হ্যাঁ, দেখো এই যে HSO4, এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন নিয়ে কি হয়ে যায়? H2SO4 হয়ে যায়। তার মানে সে হাইড্রোজেন আয়ন নিল, আবার দান করে এই যে সালফেট আকারে থেকে যেতে পারে, তাই না? তাহলে এরকম হইলে, এরকম জিনিসগুলোর ক্ষেত্রে আমরা উভয়ধর্মী, একটু আগে বলে আসছি এরকমই ছিল না? তাহলে এটা উভয়ধর্মী হিসেবে কাজ করতেছে, অ্যামফিটেরিক যৌগ হিসেবে কাজ করতেছে। ব্যাপারগুলো কি মাথায় ঢুকতেছে? ব্যাপারগুলো বুঝতেছো না তোমরা? বুঝে বুঝে পড়া লাগবে, না বুঝে পড়ে লাভ নাই। কেমিস্ট্রি না বুঝে পড়ে লাভ নাই। বায়োলজি অনেক সময় মুখস্থ করা যায়, বায়োলজি অনেক কিছু আছে মুখস্থ করে উড়াই দেওয়া যায়, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে বুঝে তারপরে পড়া লাগে, বুঝে তারপরে মুখস্থ করো, যা করো তা আগে বোঝা লাগবে। এবার আসো আমাদের সালফিউরিক অ্যাসিডের দ্রবণে পিএইচ কত? আমরা নর্মালি পিএইচ বের করি কিভাবে? পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ হাইড্রোজেন আয়ন, তাই না? এই জায়গায় আমরা একটু হিসাব করবো। হাইড্রোজেন কয়টা আছে? দুইটা আছে। তাহলে 0.05 ইন্টু 2, তাহলে 0.05 ইন্টু 0.10, তাই না? দশমিকের পরে যদি এক ঘর থাকে তাহলে 1 হয়। দশমিকের পরে এক ঘর হইলে, দশমিকের পরে একের অবস্থান যদি দশমিকের পরে হয় তাহলে 1 হয়। আর যদি এরকম হইতো 0.01, যদি দশমিকের পরে 2 ঘর পরে 1 হয় তাহলে অ্যান্সার 2 হয়। যদি এরকম হইতো 0.001, দশমিকের পরে যদি 3 ঘর পরে হইতো তাহলে 3 হয়। তাহলে এখানে আমাদের দশমিকের পরে এক ঘর পরে আসছে, তাহলে কত হবে অ্যান্সার? পিএস এর এটা মান কত হবে? 1 হবে। একদম মুখে মুখে হিসাব করা যায়, 1 হবে। এগুলো তো তোমরা বুঝো না? না বুঝলে কিন্তু হবে না। এবার আসো আমাদের দ্বিক্ষারকীয় সবল অ্যাসিড। দ্বিক্ষারকীয় বলছে, দ্বিক্ষারকীয় মানে দুইটা হাইড্রোজেন, তাহলে এটারে গুণ করতে হবে। 0.005 কে যদি আমি গুণ করি 2 দ্বারা, তাহলে আমাদের কত হয়? 0.010 হয়, ঠিক আছে? তাহলে আমাদের 2 ঘর পরে। এখানে অ্যান্সারটা কত হবে তাহলে বলো তো? এখানে অ্যান্সারটা কত হবে? এখানে অ্যান্সারটা কত হবে? এখানে অ্যান্সারটা কত হবে? এখানে অ্যান্সারটা হচ্ছে আমাদের 2 হবে, কারণ এই জায়গাতে আমাদের এটা 10 হয়ে গেলে এখানে 0 হয়ে যাবে। 2 দ্বারা দ্বিক্ষারকীয় বলছো না, তাহলে 2টা সালফিউরিক অ্যাসিড আছে এখানে আর কি, বুঝছো? তাহলে 1 হয়ে যাবে সামনে, তাহলে 2 ঘর পরে 1, দশমিকের পরে 2 নাম্বার ঘরে 1, তাহলে অ্যান্সারটা কত হবে? অ্যান্সারটা 2 হবে। দশমিকের পরে 2 নাম্বার ঘরে 1, তাহলে অ্যান্সারটা কত হবে? 2 হবে। আশা করি ব্যাপারগুলো বুঝছো। এরপরে আমাদের আবার সালফিউরিক অ্যাসিড, এটা আবার আনি, তাহলে দশমিকের পরে কত হবে? 010, তাই না? 2 দ্বারা গুণ করা লাগবে, সালফিউরিক অ্যাসিড তো। তাহলে দশমিকের পরে 2 ঘরে, তাহলে এটাও অ্যান্সার কত হবে? 2 হবে। বুঝছো ব্যাপারগুলা? আমি কি বোঝাইতে চাইতাছি বুঝছো নাকি বুঝো নাই? আমি কি বোঝাইতে চাইতাছি বুঝছো নাকি বুঝো নাই? আমাকে জানাও, বুঝছো নাকি বুঝো নাই আমাকে একটু জানাইতে হবে। আমরা 39 নাম্বার। তারপর নিচের কোনটা দ্রবণের ক্ষেত্রে পিএইচ এর মান সর্বাধিক? সবচেয়ে বেশি পিএইচ কার ক্ষেত্রে হবে? সবচেয়ে বেশি পিএইচ কার ক্ষেত্রে হবে? আমাদের আছে
হাইড্রোক্লোরিক অ্যাসিড, আছে হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। পিএইচ এর মান বেশি হবে কার ক্ষেত্রে? দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে তো পিএইচ এর মান বেশি হয়। তাহলে এই নাইট্রিক অ্যাসিডও সবল অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিডও সবল অ্যাসিড, সালফারিক অ্যাসিডও সবল অ্যাসিড। তাহলে দুর্বলকে, যে দুর্বল তার পিএইচ বেশি, পিএইচ এর মান বেশি হলে অনেকটা ক্ষারের দিকে জায়গা না, তাহলে যে দুর্বল তার পিএইচ বেশি। তাহলে এখানে নাইট্রিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, তাহলে অ্যান্সারটা নাইট্রিক অ্যাসিড হবে। নাইট্রিক অ্যাসিড দুর্বল অ্যাসিড, অ্যান্সারটা নাইট্রিক অ্যাসিড হবে। আজকাল বাড়াবো না, আন্টিরা চিন্তা যাবে গা, বলবে আসতে না কি শুরু করছে, রাত 10টা বাজে ক্লাস নেওয়ার কথা, এখন রাত 11টা 12টা পর্যন্ত চিল্লাচ্ছে। আন্টিরা সবাই রাইগা যাবে, তাই না? তোমাদের বাসায় পড়া আছে, ঠিক আছে? তাহলে আজকে 40 পর্যন্ত। আপু রসায়নের জন্য হ্যাঁ রবিউল স্যারের বইগুলো পড়াবো, হাজারি স্যার শেষ করে রবিউল স্যার পড়ে তারপর পরীক্ষা নেবো, এই চ্যাপ্টার সব সলিউশন করাবো, ঠিক আছে? ওকে, আমাদের যা বাকি আছে এগুলো আমরা আবার নেক্সট ক্লাসে সলভ করে দিব। তোমরা আজকে এইটুকুই থাকুক, এইটুকুই থাকুক। ওকে, আল্লাহ হাফেজ। আর কালকে রাত 10টায় ক্লাস, ঠিক আছে? কালকে রাত 10টায় ক্লাস। সবাই দাঁড়ায় আছে, এখন যাইতে চাও না? না, ক্লাসে শেষ করে দিছি। আপু আবার একটু কোনটা আমাদের দেখো, এখানে না 3টা অ্যাসিড আছে, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক, একটা সালফারিক, একটা নাইট্রিক, একটা হচ্ছে কার্বনিক। এর মধ্যে দুর্বল অ্যাসিড কার্বনিক। দুর্বল অ্যাসিড যেহেতু তাদের পিএইচ এর মান তো বেশি, তাই না? 7-এর চাইতে বা বেশি হয়ে গেলে তো ক্ষারক হয়ে যায়। আর আমাদের একদম তীব্র অ্যাসিডদের মান 1, 2 এগুলাতে থাকে, আর এর হচ্ছে 4, 5-এর দিকে চলে যাবে, বুঝছো? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। ওকে, একজন লিখছে আপু আপনি শহীদ আনোয়ারের? হ্যাঁ, শহীদ আনোয়ারের। আচ্ছা, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।